ফিনিক্স মেমোর এই বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। তো আমরা তো আসলে গত 1 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছি। তো আমি আজকে একটু ফোকাস করব অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের শেষ মাসটি কেমন ছিল। হ্যাঁ? তুমি যেটা বললে অগাস্ট মাস। অগাস্ট মাস এ অঞ্চলের বাঙালির জীবনে এক শোকের মাসই হয়ে থাকলো আসলে। অগাস্ট মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। অগাস্ট মাসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে এদেশ থেকে দ্বিতীয়বারের মতো নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং 2024-এর অগাস্ট মাসে দেশ এক অন্ধকারে ঢুকে গিয়েছিল। সে অন্ধকার বছরের 1 বছর পূর্ণ হলো এই 2025-এর অগাস্টে। 2024-এর অগাস্ট মাসটি যেমন দুঃস্বপ্ন ছিল একটা, আজ 1 বছর পরে 2025-এর অগাস্টও ছিল এক দুঃস্বপ্ন। পত্রিকা খুলবেন, মৃত্যুর খবর, সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন, বীভৎস সব ভিডিও, আশেপাশের বন্ধু আত্মীয়স্বজনের সাথে কথা বলবেন, দেশের সহিংসতা নিয়ে কথা ছাড়া আর কোনো কথা নেই। সারাটা মাস যেন একটা দীর্ঘ কালো রাত ছিল। অনেক ধরনের অনেক সহিংসতা হয়েছে গত 1 মাসে, গত অগাস্ট মাসে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলে একটি বাংলাদেশি সংস্থা আছে যারা 2024-এ তাদের যাত্রা শুরু করেছিল। তারা সম্প্রতি একটি রিপোর্ট বা ডেটা প্রকাশ করেছে শুধুমাত্র এই অগাস্ট মাসে কি ধরনের সহিংসতা ও অরাজকতা ঘটেছে সেগুলো নিয়ে। একটু দেখুন। তারা বলছে রাজনৈতিক সহিংসতা ঘটেছে 67টি এবং এতে নিহত হয়েছে 4 জন। সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে 39টি। ভুক্তভোগী 72 জন, মারা গিয়েছেন 1 জন, আহত হয়েছেন 33 জন, গ্রেফতার হয়েছেন 1 জন, চাকরিচ্যুত হয়েছেন 19 জন। মব সহিংসতা হয়েছে 38টি, এর মধ্যে 25 জন এই কারণে মারা গেছেন মব হামলার কারণে। নারী ও কন্যা শিশু নির্যাতন সম্পর্কে তারা যা বলছে যে ধর্ষণ হয়েছে 64টি, গণধর্ষণ হয়েছে 18টি, যৌন নিপীড়ন হয়েছে 26টি। অন অ্যান ইন টোটাল তারা বলছে যে ভুক্তভোগী নারী ও শিশুর সংখ্যা 159 জন এবং এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 3 জনকে, পারিবারিক সহিংসতার কারণে নিহত হয়েছে 30 জন, আত্মহত্যা করেছে 20 জন। শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 133টি এবং এতে 17 জন শিশু মারা যায়। শ্রমিক নির্যাতন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে 23 জনের। এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কারণে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় এই 2 কারণে 14 জনের মৃত্যু হয়েছে। এখন মোট মৃত্যু সংখ্যা এখানে কি দেখছেন? 137টি। এই টেবিল দুটো যদি দেখুন, এটি আমার কাছে থাকা, যেহেতু আমরা সবকিছু একটু নখদর্পণে রাখার চেষ্টা করি, আমার কাছে থাকা ডেটা অনুযায়ী, সোর্স অনুযায়ী আমি তৈরি করেছি। এগুলো বিভিন্ন পত্রপত্রিকা থেকে সংগ্রহ করেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এবং আমার পার্সোনাল কমিউনিকেশনের থ্রুতে। তো আমি যেটা পেয়েছি সেটা দেখায় যে জুলাই অগাস্টে হত্যাকাণ্ড, মৃত্যু ও খুনের কি অবস্থা ছিল। আমরা জ্ঞাত অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে বলে জেনেছি 26টি। কুপিয়ে ছুরিকাঘাতে জবাই করে হত্যা করা হয়েছে 12 জনকে। খণ্ডিত বা গলাকাটা লাশ উদ্ধার হয়েছে 7টি। গণপিটুনিতে মৃত্যু হয়েছে 6 জনের, গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে 5 জনকে, গুলি করে হত্যা করা হয়েছে 4 জনকে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে 2 জনকে, ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে 1 জনকে। মোট 63 জন আমি আমার ডেটা থেকে পেয়েছি। তো এই 63 জনের মধ্যে আমি একটু ক্যালকুলেট করলাম, আমি দেখলাম যে শুধুমাত্র 16 জন নারীর লাশ উদ্ধার হয়েছে, জ্ঞাত এবং অজ্ঞাত নারীর। ঠিক আছে? এবং এই এতগুলো মৃত্যুর মধ্যে 14 জন হলো বিভিন্ন আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতাকর্মী বা তাদের পরিবারবর্গ, যাদেরকে বিভিন্নভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর সাংবাদিকদের তো আপনারা জানেনই, 2 জনের লাশ উদ্ধার হয়েছে, 1 জনকে খুন করা হয়েছে। হ্যাঁ? তো এখন দেখুন, গত 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে, অগাস্ট মাত্র শেষ হলো, সেপ্টেম্বরের 1 তারিখে কালবেলা বলেছে যে 30 অগাস্ট সন্ধ্যা থেকে 31 অগাস্ট সন্ধ্যার মধ্যে 14 জনের লাশ পাওয়া গেছে। এগুলো আমাদের কথা না, এগুলো বিভিন্ন সংবাদপত্র থেকে পাওয়া। এটা যদি দেখেন যে কুষ্টিয়ার 6 অগাস্টে
একজন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। ওনার বয়স ছিল আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর এবং প্রাথমিকভাবে শরীরে অনেক চিহ্ন থাকলেও এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। এই ঘটনাটা সবাই দেখেছেন। ৯ অগাস্ট রাতে রূপলাল এবং প্রদীপলাল রূপলালের মেয়ের বিয়ের আয়োজন করে বিভিন্ন ধরনের আয়োজনের অংশ হিসেবে বাড়ি ফিরছিলেন। পথে তাদেরকে চোর সন্দেহে আটক করা হয় এবং তারা অত্যন্ত, সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, আমি দেখাতে পারলাম না, আমার এত খারাপ অসুস্থ হয়ে গিয়েছে, আপনারা দেখে নিয়েন। কিন্তু তারা হাত জোর করে মাপ চাচ্ছিল যে আমাদেরকে মাফ করে দেন, আমরা চোর না। কিন্তু উচ্ছৃঙ্খল জনতা এক হয়ে তাদেরকে গণপিটুনি দিতে শুরু করে। সেখানে পুলিশ ছিল, পুলিশ কিছু করতে পারেনি। গণপিটুনিতে রূপলাল দাস মারা যান এবং প্রদীপলাল দাস এতই মার খেয়েছেন যে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ছবিটা যদি দেখেন, এইটা ছেলেটার নাম লিমন, সে একজন বাক প্রতিবন্ধী ছেলে। সে একটা ভ্যান চালায়, পরিবারের একমাত্র আয় রোজগারমূলক মানুষ। হ্যাঁ, তাকে মেরে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। কুমিল্লার এই ঘটনাটার কথা কি বলবো, ৬ আগস্ট রাতে কুপিয়ে হত্যা করা হয়েছিল তাকে, নজরুল সাহেবকে। পরে তার লাশ টুকরো টুকরো করে অনেকগুলো ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। ৭ আগস্ট একটি খালে তার ২টি হাত উদ্ধার করা হয় একটি ব্যাগে। ৮ আগস্ট আরেকটি খাল থেকে তার পায়ের ৪টি খণ্ড অংশ উদ্ধার করা হয়। এখনো তার শরীরের অন্যান্য অংশগুলো পাওয়া যায়নি। এই ছবিটা দেখুন। এই বৃদ্ধ বাবার মুখের দিকে তাকিয়ে আপনাদের কার কার নিজের বাবার কথা মনে পড়ছে? এই বৃদ্ধ বাবার একটি ছেলে, একমাত্র ছেলে। ছেলেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে একটা বিজনেস করতো, ঠিকাদার বিজনেস। হ্যাঁ, তো সে ২৯ অগস্টে রাতের বেলা মাকে শেষবারের মতো ওষুধ এবং পানি খাইয়ে নিজের ঘরে শুতে গেল, ঘুমাতে গেল। ৩০ তারিখ অগস্টে এই বৃদ্ধ বাবা দরজা খুলে নামাজে যাবেন ভোরে, উনি দেখতে পান ছেলের রক্তাক্ত লাশ। তো আমি যে আপনাদেরকে এই ছবিগুলো এই টেবিল দুটো দেখালাম, একটা হলো হিউম্যান রাইটস একটা অর্গানাইজেশনের, আরেকটা হলো আমার নিজের করা। আমি জানি যে আপনারাও জানবেন যে এই টেবিলগুলো থেকে আরো অনেক বেশি মৃত্যু আসলে হচ্ছে। হ্যাঁ, আমাদের সংবাদপত্রগুলো এবং সাংবাদিকরা তা প্রকাশ করছে না। এবং আপনারা যদি সাংবাদিকদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, সংবাদ মাধ্যমগুলোর উপর যেভাবে আক্রমণ হচ্ছে, সেটা যদি আপনারা মিলিয়ে দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ডেটাটা সম্পূর্ণ না, এটা আরো অনেক বেশি সংখ্যাগুলো। হ্যাঁ, তো আমি আশা করছিলাম অগাস্টের মতো ভয়াবহ পরের মাসগুলো আর হবে না, কিন্তু আমাকে একেবারেই অবাক করে না দিয়ে এই সেপ্টেম্বর মাসটিও শুরু হয়েছে আরেক ভয়াবহতা নিয়ে। গতকাল শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যে অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে সেটা আপনারা সকলে দেখেছেন। নুরুল হক ওরফে নুরাল পাগল নামের এক ব্যক্তি নিজ বাড়িতে মাজার তৈরি করেছিলেন এবং তার মৃত্যুর পর তার ভক্তরা বিশেষ কায়দায় তাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে কবর দেন এবং এতে সেখানকার আলেম সমাজ ক্ষুব্ধ হন। শরীয়তের বাইরে কাজ করা হয়েছে বলে তারা মতামত দেন। এই ঘটনাটি তারা পরবর্তীকালে শুধু সেখানেই রাখেননি, তারা কি করলেন, সে মাজার ভাঙচুর করলেন এবং জুমার পরে মাজার ভাঙচুর করলেন এবং সেই কবর থেকে লাশ উঠিয়ে সেই লাশ পোড়ানো হয়। বাংলাদেশের মতো ছোট দেশটি যেই অত্যন্ত সিগনিফিকেন্ট বৈশিষ্ট্যের জন্য আমরা অনেক প্রাউডলি বলি, সেগুলো হলো অসাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক চেতনা। এখানে মসজিদের পাশাপাশি আছে মাজার, এখানে আছে ফকির দরবেশদের কালচার, এখানে আছে লালন ফকিরের কালচার। হ্যাঁ, এখানে আছে বিভিন্ন ধর্মের নানা মতের লোকজন। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, এই বর্বরতা আপনারা শেষ কবে দেখেছেন? যে যা ইচ্ছা তাই করছে, কারণ সবাই এখন জানে এখন কোনো জায়গায় কোনো অন্যায় করলে সে অন্যায় আসলে অন্যায় নয়, আপনি কোনো অপরাধ করলে সেটা সাজা আপনার হবে না। কারণ সবাই জানে এই ইউনূস সরকার যে ইসলামিস্টদের হাত ধরে ক্ষমতা বসেছেন, সেই ইসলামিস্ট জনতা, তৌহিদি জনতা এখন যা ইচ্ছা তাই করতে পারে।